এর আগের পর্বে আমরা দেখেছিলাম মিস্ট গারামের গলার স্বর নিয়ে নিয়েছিল এবং সে তাকে পরবর্তীতে ফেরত দিয়ে দেয়। সে তখন গারামকে জড়িয়ে ধরে এবং গারাম এতে বেশ লজ্জা পেয়ে যায়। কেক খেতে খেতে গারাম মিস্টকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করে। উত্তরে সে বলে, আমি তোমাকে আমার শেষ স্মৃতি দেখাচ্ছি। কিন্তু গারাম এতে কিছুই দেখতে পায় না। আমার কোনো কিছুই মনে নেই, কেবল মনে আছে আমি কোনো জিনিসের জন্য অপেক্ষা করছিলাম। গারাম তখন তাকে বলে, তোমার অতীত সম্পর্কে জানতে পারলে ভালো হতো, কারণ এটা আমার বাসা না, আর এখানে আমি বেশি দিনের জন্য থাকবো না। মিস্ট তখন কিছুটা আতঙ্কিত হয়ে বলে, এখানে কি আমি তোমার সাথে থাকতে পারবো না? উত্তরে গারাম বলে, তুমি থাকতে পারলে বেশ ভালো হতো, কিন্তু এটা আমার এক আত্মীয়ের বাড়ি, আর তুমি মানুষ নও। তারা যদি তোমাকে এখানে দেখে তারা হয়তোবা ভুল ভাববে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করার চেষ্টা করব। পরের দিন গারাম আবারও পাহাড়ে চলে যায়। তার মনে আছে সে এখানে একটা পাহাড়ি নদী দেখেছিল। অবশেষে সে নদীটাকে খুঁজে পায়, কিন্তু নদীটার দিকে তাকিয়ে গারামের মন বেশ খারাপ হয়ে যায়। এদিকে জিনের মা গারামের জন্য অনেক খাবার তৈরি করেছে এবং সে তার ছেলে জিনকে বলে, এগুলো গারামের কাছে পৌঁছে দাও। কে জানে ওখানে একা একা বসে ছেলেটা কি খাচ্ছে। প্রথম দিকে একটু ভনিতা দেখালেও তার মা যখন তাকে গাড়ি চালানোর পারমিশন দেয়, সে খুশি খুশি বের হয়ে যায়। গারাম মিস্টের কাছে এসে বলে, আমি কাছেই একটা নদীর সন্ধান পেয়েছি, আজ রাতে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আর এরই মধ্যে সে বাইরে হঠাৎ জিনের গলা শুনতে পায়। এই ভয়াবহ পরিস্থিতিতে গারামের মাথা কাজ করা একেবারেই বন্ধ করে দেয়। সে যদি মিস্টকে এভাবে দেখে সে না জানে কি ভাববে। সে তখন মিস্টকে এখানে চুপচাপ থাকতে বলে এবং বলে, যাই হয়ে যাক, জিন কোনোভাবেই যেন তোমাকে না দেখে। সে দ্রুত বাড়ির বাইরে বের হয়ে আসে এবং জিন তখন তাকে তার মায়ের দেয়া খাবারগুলো ধরিয়ে দেয় এবং সে দৌড়ে বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে। গারাম তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের এতদিন পরে দেখা হয়েছে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। সে আবারও গাড়ি চালাতে পারবে এটা ভেবে জিন বেশ খুশি হয়ে যায় এবং তারা দুজনই গাড়িতে চেপে বসে আর শুরু হয় জিনের ভয়াবহ গাড়ি চালানো। তারা বিচে গিয়ে বেশ আনন্দ করে। গারাম তখন জিনকে জানায় সে বেশি দিন এখানে থাকবে না, সে অন্য কোথাও জব খোঁজার চেষ্টা করছে। এটা শুনে জিনের মন বেশ খারাপ হয়ে যায়। এদিকে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও গারামের কোনো খোঁজ না পেয়ে মিস্ট বারবার তাকে সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোনো কারণবশত গারামের কাছে সেই সিগন্যালগুলো পৌঁছচ্ছিল না। এতে মিস্ট বেশ ভয় পেয়ে যায় এবং সে রোদের মধ্যেই বাইরে বেরিয়ে পড়ে। এদিকে জিনকে পেয়ে গারাম যেন মিস্টের কথা ভুলেই গিয়েছিল। তারা দুজন একসাথে পার্টি এবং ড্রিঙ্কস করতে থাকে এবং বেহাল দশায় তারা কোনোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু বাড়ির মেইন গেট খুলতেই গারাম সজোরে চিৎকার দিয়ে ওঠে, কারণ মিস্ট একদম ভূতের মতো একটা চেহারা নিয়ে মেইন গেটের সামনেই দাঁড়িয়েছিল। গারামের চিৎকার শুনে জিনও ঘুম থেকে উঠে যায় এবং সে মিস্টকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে। তাদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে মিস্ট তখন জিনকে পানি দিয়ে শুট করে ফেলে এবং এতে জিন অজ্ঞান হয়ে যায়। মিস্ট নিজের এই অদ্ভুত ক্ষমতা দেখে নিজেই অবাক হয়ে যায়। গারাম জিনকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সে মিস্টের উপর বেশ রাগ করে। তুমি গেটের সামনে কি করছিলে, আর জিনকেই বা ওভাবে কেন মারলে? যদি ওর কোনো কিছু হয়ে যেত? মিস্ট তখন কিছুটা অপরাধী ভঙ্গিতে বলে, যখন তুমি অনেকক্ষণ পরেও ফিরে আসছিলে না, তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। সে গারামকে সরি বলে। এদিকে গারাম তখন মিস্টকে বলে, তোমার এখন থেকে একা একা থাকার অভ্যাস করা উচিত। গারাম মিস্টকে তার নিজের পোশাক পরতে দেয় এবং মিস্ট সেই নদীতে যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। গারাম তখন মিস্টকে বলে, জিন আমার ভাই এবং আমার বন্ধু, এই বাড়িটা ওর বাবার। আজও কি এই বাড়ি থেকে দূরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি গেটের সামনে কেন দাঁড়িয়েছিলে? মিস্ট তখন নিজের বুকে হাত দিয়ে বলে, তুমি যখন ফিরে আসছিলে না, তখন আমার এইখানে বেশ কষ্ট হচ্ছিল। গারাম তখন তাকে তার অনুভূতিটা দেখাতে বলে এবং মিস্ট তার হাত ধরে তার অনুভূতিটা গারামকে দেখায়। সে মিস্টকে বলে, আমার মনে হয় আমি জানি এই অনুভূতিটা কিসের। সে তখন নিজের মায়ের ছবি দেখিয়ে বলে, এটা আমার মা। আমার মা অনেক ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছে। যখনই আমি তার কথা মনে করি তখন আমার এখানে বেশ কষ্ট হয়। সে তখন মিস্টকে আরো বলে, তুমি যখন আমাকে গারাম বলে রাখো তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আর ঠিক তখন গারাম সিদ্ধান্ত নেয় সে মেয়েটার একটা নাম রাখবে। গারাম তাকে বলে, তুমি একেবারে কুয়াশার মতোই রহস্যময়ী, তাই তোমার নাম মিস্ট। মিস্টের নিজের নাম বেশ পছন্দ হয়ে যায় এবং সে এই নাম পেয়ে বেশ খুশি হয়ে যায়। গারাম মিস্টের জন্য বাইরে অপেক্ষা করে এবং মিস্ট এসে দেখতে পায় গারাম ঘুমিয়ে পড়েছে
এবং তার চোখ থেকে পানি পড়ছে। মিস্ট তখন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কি খুব বেশি ব্যথা হচ্ছে? জিন প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং কালকের ঘটনা তার খুব ভালোভাবে মনে নেই। সে তখন গারামকে খুঁজতে বের হয় এবং বাথ হাউসে পানির শব্দ শুনে সে সেখানে ঢুকে পড়ে এবং পর্দার আড়ালে সে একটা মেয়ের অবয়ব দেখতে পায়। এটা দেখে একই সাথে সে আতঙ্কিত এবং লজ্জা পেয়ে যায়। তার মনে হতে থাকে হয়তোবা কাল রাতে কোনো অঘটন ঘটে গেছে। সে গারামকে ঘুম থেকে তোলে এবং জিজ্ঞেস করে বাথ হাউসের ওই মেয়েটাকে। গারাম বাথ হাউসে গিয়ে মিস্টকে দেখতে পায় এবং সে তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে গত রাতে পাহাড়ে নিয়ে যাইনি? উত্তরে মিস্ট বলে, আমি তোমাকে ওঠানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি কাল ঘুমিয়েই যাচ্ছিলে। আমি দুঃখিত, আমার জন্য তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছ। উত্তরে সে বলে, এখানে তোমার কোনো দোষ নেই। মিস্ট তখন অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো? তুমি তো গত রাতে আমার একটা নাম রেখেছ, তুমি কি সেটা ভুলে গিয়েছো? গারামের তখন মনে পড়ে যায় সে গত রাতে মিস্টের নাম রেখেছে। এদিকে পরিস্থিতি সামলানোর জন্য সে জিনকে এসে বলে, বাথ হাউসে যে মেয়েটাকে দেখেছ সে আমার বন্ধু মিস। গারাম তখন মিস্টের আঁকা ছবিগুলো তাকে দেখিয়ে বলে, সে আমাকে আমার আর্টের কাজে হেল্প করে। জিন তখন মিস্টের সাথে দেখা করতে চায়। এই বাড়িতে তাদের পুরনো কিছু কাপড় ছিল। গারাম সেগুলো মিস্টকে দিয়ে দেয় এবং সেটা পরে মিস্ট যখন বাইরে বেরিয়ে আসে, গারাম তখন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার ভেতরে অদ্ভুত একটা পজিটিভনেস চলে আসে। সে তখন রিপোর্টারকে বলে, আমার মনে হয় ঠিক তখনই আমি তাকে আঁকার সিদ্ধান্ত নিয়েছিলাম। অন্ততপক্ষে ছবির মিস্ট সম্পূর্ণভাবে আমার থাকবে। জিনের কাছে নিয়ে যাওয়ার আগে গারাম মিস্টকে কিছু কথা শিখিয়ে দেয়। ওর সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। বেশি কিছু জিজ্ঞেস করলে এমন ভান করবে যেন তুমি তার কথাই বুঝতে পারছো না। মিস্ট তখন আগ্রহী হয়ে বলে, আমার নাম কি আমি তাকে বলতে পারি? গারাম তখন কিছুটা লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। সে আরও বলে, মিস্ট, আমি দুঃখিত, তুমি আজকে রামেন খেতে পারবে না, কারণ এটা খেলে তোমার কপাল থেকে আতশবাজি বের হবে। গারাম জিনকে মিস্টের সাথে পরিচয় করিয়ে দেয়। জিন তখন ভদ্রভাবে বলে, আমার নাম জিন, তোমার নাম কি? মিস্ট তখন চিৎকার করে বলে, আমার নাম। চিৎকার শুনে জিন বেশ হচকচিয়ে যায়। জিন রামেন রান্না করতে থাকে। মিস্ট যেহেতু রামেন খেতে পারছিল না, সে তার নাকের উপর থেকে কাপড় সরিয়ে দূর থেকে গন্ধ নিচ্ছিল এবং জিন তখন তার চেহারা দেখে ফেলে এবং এত সুন্দর মেয়ে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। টেবিলের নিচ থেকে সে তখন গারামকে একটা লাথি মারে এবং ফিসফিস করে বলে, সে তোমার কেবল বন্ধু, তাই না? জিন ভাবতে থাকে মেয়েটা হয়তোবা বিদেশি এবং সে মিস্টকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে এবং প্ল্যান অনুযায়ী মিস্ট এমন ভান করে যেন সে তার কথা বুঝতে পারছে না। গারাম তখন মিস্টের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় এবং বলে, তোমার সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো। মিস্ট যেহেতু হ্যান্ডশেক করতে জানতো না, সে অদ্ভুত ভঙ্গিতে জিনের হাতটা ধরে এবং তার মাথা নাড়তে থাকে। এতে গারাম বেশ জেলাস হয়ে যায় এবং সে তাদের হাত ছুটিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে জিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং সে তখন গারামকে বলে, তুমি চিন্তা করো না, আমি বাবা মাকে এ ব্যাপারে কিছুই বলবো না। সে এটা বলে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় গারাম বেশ খুশি হয়ে যায়, কারণ আঙ্কেল আন্টি যদি এ ব্যাপারে না জানে তাহলে মিস্ট এখানে নির্দ্বিধায় থাকতে পারে। গারাম মিস্টের জন্য রামেন রান্না করতে করতে বলে সে এখানে থাকতে পারবে। এটা শুনে মিস্ট অনেক বেশি খুশি হয়ে যায়। গারাম তখন কিছুটা লজ্জা পেয়ে মিস্টকে বলে, মিস্ট, আমি তোমার ছবি আঁকতে চাই, তুমি কি আমার মিউজ হবে? উত্তরে সে বলে, আমি জানি না মিউজ কি, কিন্তু তোমার জন্য আমি যে কোনো কিছু হতে রাজি আছি। এরপরে মিস্ট এবং গারাম একসাথে থাকতে শুরু করে। তাদের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। এরই মধ্যে একদিন মিস্ট বাথ হাউসে গিয়ে আরও 6টা মার্বেল খুঁজে পায় এবং সেটা সে গারামের কাছে নিয়ে গিয়ে বলে সে তাদেরকে বের করতে চায় এবং যত সময় যাবে তাদের জন্য ফিরে আসা ততটাই কঠিন। গারাম কিছুটা ঘাবড়ে যায়, কারণ মিস্টকে সামলাতেই তার বেশ হিমশিম খেতে হচ্ছে। গারাম তখন মিস্টকে বুঝিয়ে বলে, এই মুহূর্তে তাদেরকে বের করা ঠিক হবে না। প্রথমবারে আমার কোনো প্রস্তুতি ছিল না, তাই এইবারে আমি প্রস্তুত থাকতে চাই। এতে মিস্ট বেশ খুশি হয়ে যায় এবং রাতে তারা সেই পাহাড়ি নদীর কাছে পৌঁছে যায়। কিন্তু মিস্ট একটা মার্বেল পানিতে ছাড়তেই সেটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে আর অপেক্ষা না করে সবগুলো মার্বেল একসাথে ছেড়ে দেয়, কিন্তু সবগুলো মার্বেলেরই একই পরিণতি হয় এবং এটা দেখে মিস্ট বেশ কষ্ট পায়। তার কাছে কেবল ছোট্ট একটা মার্বেলই বাকি ছিল, তাই সেটা সে আর পানিতে ছাড়ার সাহস করেনি। মিস্টের তখন মনে হতে থাকে যেন এই পৃথিবীতে সে একাই রয়ে গেছে। হয়তো এরা তার পরিবার ছিল, কিন্তু তাদের সাথে পরিচিত হওয়ার আগেই তাদেরকে তার বিদায় জানাতে হলো। বাড়িতে ফেরার পরে মিস্ট কান্না করতে থাকে। মিস্টের বেশ কষ্ট হচ্ছিল
এবং সে নিজের অজান্তেই তার আশেপাশে সিগন্যাল ছড়াচ্ছিল, যেটা থেকে গারাম বুঝতে পারে মিস্ট অনেক কষ্টে আছে। এবং সে তখন নিজের বিছানা গুছিয়ে মিস্টের কাছে চলে আসে। সে তখন মিস্টকে বলে, মিস্ট, আমি জানি তোমার সাথে যেটা হয়েছে সেটা অনেক খারাপ হয়েছে, নিশ্চয়ই তোমার অনেক মন খারাপ, কিন্তু এর মানে এই না যে তুমি হার মেনে হারিয়ে যাবে। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। একই রাতে একজন জেলে নদীর পাশে মাছ ধরছিল। জেলের মনে হতে থাকে তার বড়শিতে হয়তোবা ভারী কোনো মাছ গেঁথেছে, আর বড়শি উপরে তুলতেই মাছের সাথে সাথে অদ্ভুত একটা প্রাণী উপরে উঠে আসে। প্রাণীটা বড়শি থেকে মাছটাকে ছাড়িয়ে দেয় এবং বলে, মনে হচ্ছে মানুষরা এখনো আগের মতোই নিষ্ঠুর রয়ে গিয়েছে। সে পানিতে ভাসতে থাকা মার্বেলের কণাগুলোকে স্পর্শ করে বলে, জীবনে কোনো সুযোগ পাওয়ার আগেই তোমরা হারিয়ে গিয়েছ। সে মিস্টের সিগন্যাল অনুসরণ করে বলে, কিন্তু মনে হচ্ছে তোমাদের মধ্যে একজন এখনো বেঁচে আছে। সে জেলেটাকে মেরে তার পোশাক পরে বেরিয়ে পড়ে। এদিকে গারাম বেশ অস্বস্তিতে ছিল। তার মনে হতে থাকে তার মায়ের মতো হয়তোবা মিস্টও হারিয়ে যাবে। সে দ্বিতীয়বার কাউকে হারানোরই যন্ত্রণা অনুভব করতে চাচ্ছিল না, আর এ কারণে সে ঘুমোতেও পারছিল না। হঠাৎ করে সে লাফ দিয়ে উঠে পড়ে এবং তার চোখ থেকে পানি পড়তে থাকে, যেটা দেখে মিস্ট তখন তার কাছে চলে আসে। সে গারামকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? আর ঠিক সেই মুহূর্তে মিস্ট অনুভব করতে পারে তার সিগন্যালকেও স্পর্শ করেছে। এদিকে সেই লোকটা মিস্টকে পাহাড়ের মধ্যে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে দূরে একটা লোককে দেখতে পায়, যে কিনা নিজের পালিত কুকুরের উপর অত্যাচার করছে। এটা দেখে সে সেখানে চলে আসে। সে প্রথমে লোকটাকে থামতে বলে, কিন্তু লোকটা তবুও থামছিল না। এরপরে সে লোকটাকে ধরে তার শরীরের সমস্ত পানি শুষে নেয়, যাতে লোকটা একেবারে মমিতে পরিণত হয়ে যায়। মিস্ট মনে করে হয়তোবা মার্বেল থেকে কেউ একজন বেরিয়েছে এবং সেই তার সিগন্যাল স্পর্শ করেছে। এ কারণে সে গারামকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পাহাড়ে খুঁজতে গিয়ে গারাম পা পিছলে নিচে পড়ে যায়। মিস্টের সাহায্য করতে গিয়ে গারামের এত বড় ক্ষতি হয়েছে এটা ভেবে মিস্ট অনেক কষ্ট পায় এবং সে দ্রুত গারামকে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দেয়। কান্না করতে থাকে এবং তার সিগন্যাল তার অজান্তেই লাল হয়ে যায়। এদিকে সেই লোকটা মিস্টের সিগন্যাল আবার উপলব্ধি করতে পারে এবং খুব অল্প সময়েই সেখানে সে চলে আসে। সে লক্ষ্য করে মাটিতে রক্ত পড়ে আছে এবং মিস্টের সিগন্যালও লাল। সে তখন মনে মনে ভাবতে থাকে হয়তোবা মিস্টের কোনো ক্ষতি হয়েছে। বাড়ি ফেরার পরে গারাম মিস্টের হাত ধরে বলে, মিস্ট, হয়তোবা তোমার স্মৃতিগুলো কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আমরা চাইলেই নতুন স্মৃতি তৈরি করতে পারি। চলো এখন থেকে আমরা একসাথে থাকি এবং নতুন স্মৃতি তৈরি করি। মিস্টের এই আইডিয়াটা বেশ পছন্দ হয় এবং সে তখন গারামকে জড়িয়ে ধরে। এদিকে সেই লোকটা সারা রাত ধরে পাহাড়ে মিস্টকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সকাল হয়ে আসে। যেহেতু সে সূর্যের আলো সহ্য করতে পারে না, সে দ্রুতই পানিতে চলে যায়। পানিতে ডুব দিয়ে তার অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়, যেখানে কেউ একজন তাকে আঘাত করছে এবং বলছে, এটা তোমার কারণেই হয়েছে। এদিকে জেলের মা জিলেকে খুঁজতে এসে দেখে তার ছেলে বেঘোর ঘুমোচ্ছে। সে তখন তার ছেলেকে বলে, তুমি কি জানো আমাদের পাশের বাড়ির সেই নেশাখোর লোকটার কি অবস্থা হয়েছে? পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে গত রাতে তুমি কোথায় ছিলে, তাহলে বলবে তুমি বাসায় ছিলে। পাশের গ্রামের এসব গন্ডগোল সম্পর্কে বেমালুম মিস্ট এবং গারাম শান্তিতে ঘুমিয়ে যাচ্ছিল। সকালবেলা গারাম যখন মিস্টকে দেখে, সে মনে মনে ভাবতে থাকে, মিস্ট যদি একটা ওয়েডিং ড্রেস পরে তাহলে তাকে দেখতে কেমন লাগবে। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে মিস্টের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। মানব জীবন সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়ার জন্য গারাম মিস্টকে তার ল্যাপটপে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে বলে। এতে দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়, কারণ মিস্ট দিনরাত সবকিছু বাদ দিয়ে সব সময় কেবল ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখতে দেখতে মিস্টের চোখের নিচে কালো দাগ পড়ে যায়। একদিন মিস্ট গারামকে জিজ্ঞেস করে, আচ্ছা গারাম, ভালোবাসা কি? তার প্রশ্ন শুনে গারামের তো ভিমরি খাওয়ার অবস্থা। সে তখন আরও বলতে থাকে, সমস্ত বাধা অতিক্রম করে নিজের প্রিয়জনের সাথে থাকার নামই কি ভালোবাসা? সে তখন অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করতে থাকে। গারাম তাকে তার চোখ খুলতে বললে সে উত্তরে বলে, আমি একজন প্রিন্সেস, আর আমার ঘুম ভাঙাতে হলে আমাকে কিস করতে হবে। তোরে গারাম বলে, আচ্ছা ঠিক আছে। সে তখন মিস্টের ঠোঁটের উপর নিজের হাত রেখে দেয়। এতে মিস্ট অবাক হয়ে বলে, গারাম, তুমি কি জানো না এটা কিভাবে করতে হয়? গারাম কিছুটা লজ্জা পেয়ে বলে, আমার মনে হয় আমি তোমার থেকে ভালো জানি। মিস্ট তখন রাগ করে বলে, তাহলে তুমি করলে না কেন? উত্তরে গারাম বলে, এটা কেবল ভালোবাসার মানুষের সাথেই করা যায়।
এতে মিস্ট গম্ভীর হয়ে প্রশ্ন করে, তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? গারাম তখন অনেক বেশি সিরিয়াস হয়ে বলে, অবশ্যই বাসি। নিজের উত্তর শুনে গারাম নিজেই লজ্জা পেয়ে যায়। আর ঠিক তখন জিন তাকে ফোন করে। সে তাকে বলে আগামীকাল তার মায়ের জন্মদিন, তাই সে গারামকে বাসায় আসতে বলে। এদিকে গারাম তাকে ভালোবাসে না এটা ভেবে মিস্টের মেজাজ বেশ খারাপ হয়ে যায় এবং সে গারামের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। গারামের যাওয়ার সময় হয়ে আসে এবং যাওয়ার সময় সে মিস্টকে ডেকে বলে, আমি চলে যাচ্ছি, তুমি কি আমাকে বিদায়ও জানাবে না? মিস্ট তখন গোমরা মুখে বাসার সামনে এসে দাঁড়ায়। গারাম তখন তাকে বলে, অপরিচিত কেউ আসলে দরজা খুলবে না এবং সাবধানে থাকবে। মিস্ট তখন তাকে রাগ দেখিয়ে বলে, তোমার যা বলার তা বলা হয়েছে, আমি কি এখন যেতে পারি? এটা বলে সে রাগ দেখিয়ে বাড়ির ভেতরে চলে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে সে গারামকে একটা চুমু দিয়ে বলে, এটা গুড বাই কিস, আর ভালোবাসার কিসের জন্য আমি অপেক্ষা করব। গারাম একেবারে টমেটোর মতো লাল হয়ে সেখান থেকে চলে যায়। মিস্ট একা একা বাসায় ভিডিও দেখছিল। হঠাৎ সে অনুভব করে কেউ একজন তার সিগন্যাল স্পর্শ করেছে এবং সে বাইরে থেকে তার দিকেই তাকিয়ে আছে। এতে প্রথমে মিস্ট ভয় পেয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় হয়তোবা এটা গতকালের সেই ব্যক্তি। আবার পরক্ষণেই তার মনে হতে থাকে হয়তোবা এটা কোনো একটা ডাইনি যে তাকে অভিশাপ দিতে এসেছে। অবশেষে সত্য উদ্ঘাটন করার জন্য মিস্ট বাইরে বেরিয়ে আসে। দরজার সামনে দাঁড়াতেই সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় এবং এতে সে বেশ চমকে যায়। লোকটা তখন হাসি মুখে মিস্টকে বলে, তাহলে তুমিই আমাকে সিগন্যাল পাঠাচ্ছিলে? আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম, তুমি কি ঠিক আছো? তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, কথা হবে এর পরের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।